জানকী দেবীর বড় বৌমা সরিতাকে জানকী দেবী অশিক্ষিত ভাবে, তাই বিশেষ কোনো কাজ হলে তাকে সবসময় দূরে রেখে দেয়। স্বপ্না বৌমা, কোথায় আছো? আরে বাজারে আজকে এমনিতেও ভিড় হবে, তাড়াতাড়ি আসো। এই তোমা, আসলে মা আমাকে যে পার্সটা লন্ডন থেকে এনে দিয়েছিল না, ওটাই নিচ্ছিলাম। মা, আমার আনা প্লাজোটা আপনি আজকে পরলেন না কেন? আরে বৌমা, আমি শাড়ি পরতেই আরাম পাই। আচ্ছা ঠিক আছে, কালকে পরে নেব। এখন চলো, দীপাবলির শপিংয়ে অনেক টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ চলুন। মা, রাতের খাবারে ভাত, ডাল আর সয়াবিনের তরকারি করব। আয় হায় রে, অশিক্ষিতটা! যাওয়ার সময় কেউ এভাবে পেছনে ডাকে? তুই অশিক্ষিতই থাকবি, যা ইচ্ছে বানা। মা, দিদি আমাদের সঙ্গে দীপাবলির শপিংয়ে যাবে না? কি বলছো বৌমা? তুমি তো জানো তুমি মডার্ন, আর তোমার বড় যার ডাহা অশিক্ষিত। শপিংয়েরও কি বা বুঝবে। চলো, দেরি হচ্ছে। আবার গুঞ্জনের ফোন এসেছে। হ্যাঁ মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাও ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি শপিং থেকে বাড়ি এসে তোর সঙ্গে কথা বলছি। কি বললি? জরুরি কথা? হ্যালো হ্যালো, কেটে গেল। আর যাচ্ছে না ফোন। আচ্ছা, এসে করে নেব। গুঞ্জন দিদি ফোন করেছিল? হ্যাঁ, এখন আর ফোনটা যাচ্ছে না। আমরা বাজার থেকে ঘুরে আসি, তারপর আরাম করে ওর সঙ্গে কথা বলবো। এই শুনে সরিতা কেঁদে ফেলে, আর তার শাশুড়ি আর ছোট যা শপিং করতে বেরিয়ে পড়ে। আর সরিতা বাড়ির সমস্ত কাজ একাই করতে থাকে। এমনটা প্রায়ই হতো। সরিতাকে বাড়ির সব কাজ একাই করতে হতো, কারণ তার ছোট যা বাড়ির কোনো কাজই করতে পারত না। দুজনের মধ্যে পার্থক্য শুধু এটুকুই, সরিতা দরিদ্র পরিবার থেকে এসেছে, আর সেখানে তার ছোট যা স্বপ্না অনেক ধনী পরিবারের মেয়ে। আর সেই কারণেই জানকী দেবী স্বপ্নাকে মাথায় বসিয়ে রাখত। কিন্তু সরিতা ভীষণই ভালো স্বভাবের মানুষ, তাই এ বিষয়ে সে কিছুই বলতো না। সরিতা, তুমি যাওনি মায়ের সাথে? না না, আসলে আমার মাথায় একটু ব্যথা করছিল, আর বাড়িতে অনেক কাজও বাকি ছিল, তাই আমি যাইনি। আচ্ছা বলো, তোমার জন্য আর রুটি আনবো? সরিতা, তুমি এখানে বসো। আমি জানি মা তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি বলো তো, আমি মার সাথে কথা বলি? কতক্ষণ মা তোমাকে সব কাজের থেকে দূরে রাখবে? আর রাজেশের বউ স্বপ্না যবে থেকে বাড়িতে এসছে, তবে থেকে তো মায়ের অত্যাচার তোমার ওপর আরও বেড়ে গেছে। কোনো ব্যাপার না গো, স্বপ্না তো এবারই নতুন বউ, এই মাত্র কয়েক মাসই তো হলো, ও আরাম করুক। জানি সরিতা, তুমিও কষ্ট পাও, কিন্তু কিছুই বলো না। সরিতা রান্না করছিল, আর এদিকে তার শাশুড়ি আর ছোট যা শপিংয়ের জামা কাপড় দেখছিল। রাজেশ, দেখো না জিন্সটা কেমন লাগছে। মা তুমি বলো। ও তো কিছু বলেই না, সবসময় ফোন নিয়েই থাকে ও। আরে বৌমা, তুমি তো হিরোইনের মতো, যা পড়বে তাই ভালো লাগবে। এমনিতেই তুমি আমার মডার্ন বৌমা, কারোর থেকে কম নয়। মা, এই নাইট স্যুটটা আপনি নিন, আমার এই কালারটা ভালো লাগছে না, আমি কালো রঙেরটা রাখছি। আরে বৌমা, এই কি বলছো? এই বয়সে আমি কি নাইট স্যুট পরবো? একটা কাজ করো, কালকে এটা পাল্টিয়ে তুমি পছন্দের অন্য কালারে নিয়ে এসো। মা, তুমি বললে এটা সরিতা দিদিকে দিয়ে দেব? আরে পাগল নাকি? এই এত সুন্দর পোশাকটা ওই অশিক্ষিত বোকা মেয়েটার উপর মানাবেই না। তুমি বড় যাকে কি ভাবো? ও একটা হদ্দ বোকা, ওর উপর কিছুই মানায় না। পড়াশোনাও জানে না, না কথা বলার ধরন আছে, আর না বাইরে জগতে কারো সঙ্গে মেশার। ওর মধ্যে বিশেষ কিছুই নেই। এমন সুন্দর পোশাক শুধু তোমাকেই মানায়, বুঝলে? আরে আমি তো গুঞ্জনকে ফোন করতে ভুলেই গেছি, মিস কলও এসেছিল। ফোনটা করি মেয়েকে। হ্যালো গুঞ্জন, তুই ফোন করেছিলি রে মা? হ্যাঁ মা, কালকে শিল্পীর শ্বশুরবাড়ি থেকে দীপাবলির উপহার দেওয়ার জন্য লোকজন আসছে, তাই আমার শাশুড়ি বলছিল বৌদিদেরকে সঙ্গে করে নিয়ে এ বাড়িতে আসতে। হ্যাঁ হ্যাঁ রে মা, নিশ্চয়ই। শিল্পী তো আমাদের মেয়ের মতনই, আমরা নিশ্চয়ই যাব। আমরা সকালবেলায় চলে যাব। আর তুই চিন্তা করিস না মা, তোর স্বপ্না বৌদি খুব মডার্ন, সব সামলিয়ে নেবে। জানকী দেবী তার মেয়েকে যেমনটা বলল, ঠিক তার উল্টোটাই হলো। স্বপ্না তো মডার্ন সাজগোজ করে হয় তার ফোনে ব্যস্ত ছিল, আর নইলে লোকেদের সঙ্গে কথা বলায়। আর গুঞ্জন দেখল যে সরিতা সবকিছু সামলিয়ে নিয়েছে। সে খুব তাড়াতাড়ি দুয়ারে আলপনাও দিয়েছে, আবার গুঞ্জনের শাশুড়ির সঙ্গে রান্নাঘরে সব রান্নাও করে নিয়েছে। ড্রয়িং রুমও ভালো করে সাজিয়ে দিয়েছে। এই সবকিছুই গুঞ্জন দেখছিল, অথচ স্বপ্না এক গ্লাস জলও এদিক থেকে ওদিক করেনি। আর বিকালবেলা শিল্পীর শ্বশুর শাশুড়ি এলে সেখানেও সরিতাই সব সাহায্য করে। আর তারা চলে গেলে গুঞ্জনের শাশুড়ি সরিতাকে বলল, সরিতা বৌমা, তুমি সত্যি খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী।
সংসার সামলানোর পুরো জ্ঞান তোমার মধ্যে আছে। তোমাকে ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে সবটা সামলিয়েছো আজ। নইলে আমরা কেউ তো আলপনাও দিতে পারি না, কিন্তু তুমি আর গুঞ্জন মিলে কি সুন্দর আলপনা দিলে। সব অতিথিদের কি সুন্দর আপ্যায়ন করলে। শিল্পীর বিয়ের সময় তুমি আমাদের কাছে থেকো মা, তুমি থাকলে আমার কোনো চিন্তা থাকবে না। থ্যাংক ইউ সরিতা বৌদি। আশিস বলছিল যে তোমার বানানো আলপনা দারুণ হয়েছে, সবাই তোমার ভীষণ প্রশংসা করছিল। সত্যি বৌদি, তুমি আজ এসেছিলে বলে আমার খুব উপকার হলো, সবাই খুব খুশি হয়েছে। মা, তুমি খুব সৌভাগ্যবতী যে সরিতা বৌদির মতো বৌমা পেয়েছ। সবার মুখে সরিতার প্রশংসা শুনে জানকী দেবী নিজের ভুলটা বুঝতে পারল। যে সরিতাকে সে অশিক্ষিত আর বোকা বলে সবসময় অপমান করত, সেই সরিতাই আজ সবকিছু সামলালো। আর জানকী দেবী নিজের ভুলটা বুঝতে পারার পর সে তার ভুলের প্রায়শ্চিত্ত করার কথা ভাবল। মা, আজকে তুমি আর আমি মিলে রান্নাঘরে এত কাজ করছি, দিদি কোথায় গো? রান্নাঘরে আমার খুব গরম লাগছে, আমি একটু শুয়ে পড়ব গিয়ে। আজকে সরিতা বৌমা আর অজয় ঘুরতে গেছে, আমি ওদেরকে সিনেমা দেখতে পাঠিয়েছি। কত বছর হয়ে গেল ওরা একসঙ্গে কোথাও যায় না, কিন্তু তুমি তো রাজেশের সঙ্গে প্রায় ঘুরতে যাও, তাই আজকে বাড়ির কাজ তুমি করো, আমিও করছি তোমার সঙ্গে, একসঙ্গে করলে তাড়াতাড়ি হবে। মায়ের আবার কি হলো? কাল পর্যন্ত তো দিদিকে অশিক্ষিত বলতো আর আমার পিছন পিছন ঘুরতো, কিন্তু আজকে তো পুরো উল্টো। এখন কি আর করব, কাজ তো করতেই হবে এনাকে খুশি করার জন্য, নইলে আবার আমার পিছনে কি সব বলবে। কি হলো স্বপ্না বৌমা, কিছু বললে আমাকে? না না, কিছু না মা। আর ওই দিনের পর থেকে জানকী দেবী দুটি বৌমাকে এক নজরেই দেখল। সে যতটা সম্মান আর ভালোবাসা স্বপ্নাকে দিত, ঠিক ততটাই এবার সরিতাকেও দিতে লাগল। আর শ্বশুরবাড়িতে উপযুক্ত ভালোবাসা আর সম্মান পেয়ে সরিতাও খুব খুশিতে থাকল। মা পারুল, আমি সবজিটা বানিয়ে দিয়ে গেলাম, তোর বাসন মাজা হয়ে গেলে তুই রুটিটা করে নিস। ঠিক আছে মা। আচ্ছা তুমি এক কাজ করো, দিদিকে জাগিয়ে দাও, ওর তো কলেজে যেতে দেরি হয়ে যাবে। কি, মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি? হাই ভগবান, এই মেয়েটার যে কি হবে। মনিকা, তুই উঠবে নাকি তোর গায়ে এক বালতি জল ঢালবো? উঠছে তো, কেন চেঁচাচ্ছ মা? কারণ চিৎকার না করলে তো তোর ঘুম ভাঙে না। চল এবার তাড়াতাড়ি উঠে গিয়ে রুটি বানিয়ে দে। রুটি আমি বানাবো কেন? পারুল কোথায়? ও বাসন ধুচ্ছে, আর তুই কেন রুটি বানাতে পারবি না? আর তোর লজ্জা হয় না? ও যে তোর ছোট বোন, আর তাও তোর থেকে অনেক বেশি কাজ করে। কারণ ও তো শুধু এটাই করতে পারে, আর সারা জীবন ওটাই করবে। ঘরের কাজ ছাড়া আরো কি বা করতে পারে? মা, আমি তোমাকে সোজা কথাই বলছি, আমার এইসব ঘরের কাজে কোনো ইন্টারেস্ট নেই। আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, পারুলকে বলো আমার ব্রেকফাস্টটা প্যাক করে দিতে। না না, ঠিক আছে, বস, আমি বানিয়ে দিচ্ছি। মনিকা ওর মায়ের কথা না শুনে সেখান থেকে চলে গেল। এমনিতে মনিকা পারুলের চেয়ে বয়সে বড় হলে কি হবে, কিন্তু আচরণের দিক থেকে পারুল ওর থেকে নম্রভদ্র ছিল। এছাড়াও সে খুবই সহজ সরল মেয়ে ছিল। অন্যদিকে মনিকা খুবই স্বাধীনচেতা ছিল। ঘুরে বেড়ানো আর মডার্ন লাইফস্টাইলকে ও বেশি গুরুত্ব দিত। সেই জন্যই পারুলকে ও দুচক্ষে সহ্য করতে পারত না। আরে এইসব কি পড়েছিস তুই? এইসব পরে তুই আমার সাথে কলেজে যাবি? কেন দিদি, এই ড্রেসটা তো ঠিকই আছে, কত সুন্দর ড্রেস। আমি তো বলি তুমিও একটা ভদ্র পোশাক পরো, নইলে মা দেখলে তো খুব রাগ করবে। চুপ কর তো, আজকালকার ফ্যাশনের ব্যাপারে তুই কি জানিস শুনি? শোন, তুই একাই কলেজে চলে যা, আমি আমার বন্ধুদের সঙ্গে যাব। মনিকার এই ধরনের ব্যবহারে পারুল খুব কষ্ট পেত, কিন্তু তাও সে ওকে কিছু বলতো না। আসলে দুই বোন যে ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছিল, আর তাই তখন থেকে ওদের মা সরলাকে সব দায়িত্ব সামলাতে হতো। একদিন, আরে দাদা, আপনি আসুন, বসুন। মনিকা, তোর জ্যাঠামশাই এসেছেন, ওনার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। বলুন দাদা, এবার তো আপনি অনেক দিন পরে আসলেন। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই তোমার আর বাচ্চাদের খবর নিতে পারিনি। যাই হোক, সব ঠিক তো? হ্যাঁ দাদা, সবই ঠিকঠাক আছে। পারুল এবারও কলেজে টপ র্যাঙ্ক করেছে। আরে বাহ, খুব ভালো খবর। সত্যি, আমাদের পারুল মার কোনো জবাব নেই। আর আমাদের মনিকার কি খবর? ওর কথা আর কি বলবো দাদা, আপনি তো সবই জানেন। আরে এত চিন্তা করো না, আমাদের মনিকা মাও খুব ভালো। আরে সরলা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। ওই আমার মুম্বাইয়ের বন্ধু আছে না, রামনাথ বাবু? আরে ওই যে সীমার বিয়েতে দেখা হয়েছিল, যার ছেলে ডাক্তার, তিনিই তো? কি যেন নাম ছিল? অনিকেত। হ্যাঁ ওই। আসলে রামনাথ বাবু কাল আমায় ফোন করেছিল, উনি আমাদের সাথে সম্পর্ক করতে চাইছেন।
ছেলেকে এই বাড়ির জামাই করতে চান। সরলা তার ভাসুরকে আর কিছু জিজ্ঞাসা করার আগেই মনিকা সেখানে জলের গ্লাস নিয়ে চলে এলো। সে অনিকেতকে চিনত। ও কিছু না জেনেই এটা ভেবে নিল যে ওর জন্যই সম্বন্ধটা এসেছে। নমস্কার জেঠু, আপনি ওর ব্যাপারেই কথা বলছেন না, যার একটা বাড়ি মুম্বাইতে আর একটা বাড়ি দিল্লিতে? হ্যাঁ মা, ওই আসলে রামনাথ বাবু আর ওনার ছেলের পারুলকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। এমনকি রামনাথ বাবু স্ত্রীরও পারুলকে খুবই পছন্দ। সরলা, ওরা সত্যিই খুব ভালো মানুষ। এত পয়সা ওদের, তাও বিন্দুমাত্র অহংকার নেই। আমাদের পারুল মা ওই বাড়িতে রানী হয়ে থাকবে। না জেঠু না, আপনি ওদেরকে বারণ করে দিন। পারুল যে আমার থেকে ছোট, আমার আগে ওর কি করে বিয়ে হতে পারে? এই যে হয় না। কেন হবে না? এত ভালো সম্বন্ধ নিজের থেকে যেচে এসেছে। হ্যাঁ দাদা, আমার দিক থেকে সম্পূর্ণ সম্মতি আছে। আর কথা রইল ছোট বড়, আর সে নয় পারুলের বিয়ের আগেই আমি মনিকার জন্য একটা সম্বন্ধ দেখে নেব। মনিকা মায়ের কথায় বাধা তো দিতে পারল না, কিন্তু সে এই কথাটিতে খুব রেগে গিয়েছিল। শত চেষ্টা করেও মনিকা পারুলের সঙ্গে অনিকেতের বিয়েটা ভাঙতে ব্যর্থ হল। যদিও বা পারুলের বিয়ের আগেই মনিকার সম্বন্ধও ঠিক হয়ে গেল, আর পরিবারটিও খুব ভালো ছিল। টাকা পয়সারও কোনো অভাব ছিল না। কিন্তু শুধু এটাই যে মনিকার শ্বশুরবাড়িটা ছিল ওর পাশের গ্রামেই। যদিও বা সরলা মনিকার জন্য শহরেও সম্বন্ধ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কিছু ঠিক হলো না। তাই বাধ্য হয়েই মনিকাকে গ্রামের সম্বন্ধতে রাজি হতে হলো। দুই বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মনিকা, যখন তোমার আমাকে পছন্দই নয়, আমার বাড়িও পছন্দ নয়, তখন আমায় কেন বিয়ে করলে? ভুল হয়ে গেছে, ভুল। তোমাকে বিয়ে না করে আমি যদি কুমারী থাকতাম তাও ভালো হতো। আমি তো ভেবেছিলাম তোমার চিন্তাধারাটা বদলে ফেলবো আর আমরা গিয়ে শহরে থাকবো, কিন্তু না, তোমাকে তো এই গ্রামে থেকেই নিজের জীবনটা শেষ করতে হবে, তাই না? তোমার যা খুশি তাই করো, তবে আমার সাথে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও। আমি আমার মা বাবাকে ছেড়ে এখান থেকে কিছুতেই তোমার সাথে শহরে যাব না, কিছুতেই না। ঠিক আছে, তবে তুমি এখানেই পচে গলে মরো, আমি চললাম। বিয়ের পর ঠিকমতো 2 মাসও মনিকা নিজের শ্বশুরবাড়িতে থাকতে পারল না, আর সবকিছু ছেড়ে বাপের বাড়িতে চলে এলো। সরলা শত বোঝালেও মনিকা কিছুই শুনতে চাইল না। তারপর একদিন, মা, একটা সুখবর আছে, তুমি দিদা হতে চলেছ। সত্যি রে মা, তোকে অনেক অনেক অভিনন্দন। আজ আমি অনেক খুশি। জামাইয়ের সাথে একটু কথা বলিয়ে দে। মা, ও তো মা বাবাকে পৌঁছে দিতে দিল্লিতে গেছে। ওরা একটা জরুরি কাজে কয়েক মাস ওখানেই থাকবে। তার মানে তুই এই অবস্থায় একা একা থাকবি নাকি? না মা, ও তো পরশুই বাড়ি ফিরে আসবে। না রে মা, জামাই তো সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকবে। আর কারো যদি খারাপ না লাগে তবে মনিকাকে তোর কাছে পাঠিয়ে দেব। আর ঘরের মধ্যে তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে, আমার কোনো কথা শোনে না। আর তাই তোর কাছে থাকলে কিছু কাজও শিখবে আর তোকে যত্নও করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি দিদিকে পাঠিয়ে দাও, কোনো অসুবিধে নেই। মনিকা পারুলের কাছে খুশি মনে চলে এলো, কারণ সে তো এটাই চাইছিল। কিন্তু সেখানে সে পারুলের খেয়াল রাখার বদলে নিজের খেয়ালেই মজে থাকত। অনিকেত, তুমি এক কাজ করো, আজকে বরং ক্লিনিকে যেও না। আমি এতদিন এখানে রয়েছি, অন্তত একটু মুম্বাইটা ঘুরিয়ে দেখাও। দিদি, আমরা নিশ্চয়ই যাব। এই সপ্তাহটা একটু দেখে নি। পারুলের চেয়ে এই সপ্তাহে প্রেগনেন্সি রিপোর্ট আসবে। ও কিভাবে যাবে? না না, ও আমাদের সাথে গেলে সবসময় ওরই যে খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি কি, ওকে বাড়িতেই থাকতে দাও, আমরা দুজন বরং ঘুরে আসি, কেমন? অনিকেত মনিকাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। আর সে চলে যেতেই পারুল মনিকাকে বলল, দিদি, তুমি কিছু মনে করো না, আসলে ও তো আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, তাই। হে ভগবান, তোর সঙ্গতেই মনে হয় অনিকেতটা এরকম গাধা তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই ঘুরে আসছি। মনিকা সবকিছুই তার ইচ্ছে মতো করতে চাইত। ও সবকিছুতেই পারুলের সঙ্গে প্রতিযোগিতা করত। তার জন্য ওকে যাই করতে হোক না কেন। দিদি, এই ড্রেসটা, এটা তুমি কোথায় পেলে? আরে তোর আলমারিতে দেখলাম, ভালো লাগলো তাই পরে নিলাম। তাতে কি হয়েছে? আমার কি এইটুকু অধিকার নেই নাকি? তোর পছন্দ না হলে সাফ জানিয়ে দে, আমি চেঞ্জ করে ফেলছি। না থাক, এখন যখন পরে নিয়েছ খোলার আর দরকার নেই। কিন্তু এটা পরে প্লিজ ওর সামনে যেও না, ওর খারাপ লাগতে পারে। যদি এটাই হয় তাহলে আমি চেঞ্জ করে ফেলছি। আর এমনিতেও এটা একটু টাইট লাগছে আমার। তুই বরং একটা কাজ কর, অনিকেতকে বলে আমার জন্য এই ড্রেসটারই একটা বড় সাইজ আনতে বল, ঠিক আছে? ধীরে ধীরে মনিকা পারুলের বাড়িকে নিজের বাড়ি বলেই ভাবতে শুরু করলো, আর তাই সবকিছুতে অধিকার ফলাতে শুরু করলো। আর এত কিছু করেও সে না পারল পারুলের সমকক্ষ হতে, আর না পারল নিজে খুশি থাকতে। পারুল, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, এটা ডায়মন্ড না? কিন্তু এসব আনার কি দরকার ছিল? আমার তো আগে থেকে অনেকগুলো গয়না আছে। দরকার থাক বা না থাক, আমার তো তোমার জন্য গিফট আনতে খুব ভালোই লাগে, সেটা তো তুমি জানো।
আর এমনিতেও তো তুমি আমাকে কিছুদিনের মধ্যে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিতে চলেছ, তার সামনে এই ডায়মন্ড কি? এই শুনে পারুল অনিকেতকে জড়িয়ে ধরল, আর পাশে দাঁড়িয়ে মনিকা এইসব দেখে জ্বলে পুড়ে মরতে লাগল। আর সেই মুহূর্তেই ও ভেবে নিল যে ওকে কি করতে হবে। মনিকা পারুলের অনেকগুলো গয়নার বাক্স চুরি করল, আর সেগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার সময় হঠাৎ ও দরজার চৌকাঠে হোঁচট খায় আর চিৎকার করে দূরে ছিটকে গিয়ে পড়ে। ওর চিৎকার শুনে পারুল আর অনিকেতের ঘুম ভেঙে গেল, আর ওরা দৌড়ে সেখানে আসলো। মনিকা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছিল, আর ওর এটা খেয়াল ছিল না যে ওর সাথে সাথে গয়নার বাক্সগুলোও মাটিতে পড়ে রয়েছে। আরে দিদি, এটা কি করে হলো? চলো ওঠো, আমার সাথে চলো। পারুল আর অনিকেত মনিকার সাথে সাথে মাটিতে পড়ে থাকা গয়নার বাক্সগুলো দেখে নিয়েছিল, আর ওরা সবটাই বুঝতে পেরেছিল। কিন্তু তাও ওরা মনিকাকে সেই সময় কিছুই বলল না। আর তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করালো। আর তারপর বাড়ি ফিরে, দিদি তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। না শোন, তোকে কিছু বলার আছে আমার। ওই যে ওই গয়নাগুলো আমি এখন কিচ্ছু বলো না দিদি, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। না, তুই আমাকে এক্ষুনি বলতে দে, না হলে পরে যে আমি এত সাহস জোগাতে পারবো না রে। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আমি সবসময়ই আমার থেকে ছোট ভেবেছি রে। কিন্তু তোর যখন আমার থেকে আরো বড় ঘরে বিয়ে হলো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারলাম না রে। আমার ওই গেঁয়ো জীবন একদম পছন্দ ছিল না। আমি যে তোর মতো শহরের ঝাঁ চকচকে জীবন চেয়েছিলাম রে। না দিদি, তোমার এই ভাবনাটাই ভুল। গ্রাম হোক বা শহর, পরিবার সবসময় একই হয়, কিন্তু শুধু প্রয়োজন মন খুলে সেটিকে আপন করে নেওয়ার। আর পড়ে রইল জীবনযাত্রার ধরন, সেটা তো আমরা যে কোনো সময় নিজের পরিশ্রমের দ্বারা বদলে নিতে পারি। শুধু আমাদের চিন্তাধারার চরিত্র সৎ থাকা চাই। মনিকা পারুলের কথার অর্থটি বুঝতে পেরেছিল, আর তাই সেই দিন জীবনে প্রথমবার সে পারুলকে তার বোন হিসেবে জড়িয়ে ধরল। আর তারপর সবকিছুই ঠিক হয়ে গেল। পারুল বোঝানোর পর মনিকা তার নিজের শ্বশুরবাড়িতে চলে গেল, আর নিজের ভাঙা সম্পর্কগুলো আবার জুড়তে লাগল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।